আসসালামু আলাইকুম। ক্যান্সার আনসার সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি ডক্টর তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে ক্যান্সার সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে ক্যান্সার আনসার লাইভে। এই লাইভটির উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে সকল ধরনের মানুষের যারা প্রান্তিক পর্যায়ে আছেন সবার কাছে ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এবং ক্যান্সার সম্পর্কিত মৌলিক ধারণাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা। আজকে ক্যান্সার আনসার লাইভে আসি আমি এবং আমার মেয়ে তাশরিফা ইফতিন তৌসি। আপনাদের যা মনে আছে ক্যান্সার সম্পর্কিত যে প্রশ্ন আপনাদের মনে আছে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং একই সাথে অনুরোধ করব যে আজকে লাইভ অনুষ্ঠানটি আপনারা আপনাদের স্ব প্রোফাইলে শেয়ার করে আরো বেশি বেশি মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার জন্য সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করব। সেটি হচ্ছে টমোথেরাপি। বাংলাদেশে টমোথেরাপি অতি সম্প্রতি হলো টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়ায় স্থাপিত হতে যাচ্ছে। এটি রেডিওথেরাপির একটি সর্বাধুনিক টেকনোলজি বা সর্বাধুনিক প্রযুক্তি, যেই প্রযুক্তির মাধ্যমে আরও নির্ভুলভাবে রেডিওথেরাপি দেওয়া সম্ভব। রেডিওথেরাপি দেওয়ার জন্য টমোথেরাপি বর্তমান পৃথিবীতে সবচাইতে উপযোগী এবং সবচাইতে ভালো একটি মেশিন, যেটা বাংলাদেশে প্রথমবারের মতো স্থাপিত হতে যাচ্ছে টিএমএসএস ক্যান্সার সেন্টারে। এটা অবশ্যই প্রতিটি ক্যান্সার রোগীর জন্য, প্রতিটি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এবং তার স্বজনদের জন্য একটি সুখবর। আগে যখন এই থেরাপিটা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতো, কিন্তু এরপর থেকে আর দেশের বাইরে ক্যান্সারের কোনো চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। টমোথেরাপি কি? টমোথেরাপি একটি মেশিন, যে মেশিনের সাহায্যে আরও স্পেসিফিকভাবে রেডিওথেরাপি দেওয়া হয়। এক্ষেত্রে যেই কাউস বা পেশেন্ট বেড, সেই বেডটি মুভমেন্টের মাধ্যমে, এবং এটা একটা ডিরেকশনে মুভমেন্ট করে। সেটা হচ্ছে যে এটা সামনে থেকে পিছনের দিকে, অর্থাৎ পায়ের দিক থেকে মাথার দিকে এটা অগ্রসর হয় এবং স্লাইস বাই স্লাইস রেডিওথেরাপি ট্রিটমেন্ট ডেলিভারি হয় এবং ডোজটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয় এবং যার কারণে পার্শ্ববর্তী অর্গান, যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলি, ব্রেস্ট ক্যান্সারে আমরা দেখি যে হার্ট এবং লাং, অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুস, এই দুইটা অর্গানকে আমরা সেভ করার জন্য চেষ্টা করি এবং এই দুইটা অর্গান সেভ করা অনেক সময় জটিল হয়ে যায়। তো টমোথেরাপির মাধ্যমে খুব সুন্দরভাবে এই দুইটা অর্গানকে আমরা সেভ করতে পারি। একই সাথে রেসপিরেটরি মুভমেন্ট বা শ্বাস প্রশ্বাসের সময় আমাদের বুকের যেই মুভমেন্ট, সেই মুভমেন্টের কারণে দেখা যায় অনেক সময় রেডিওথেরাপি দিতে যে মিস হতে পারে বা বেশি রেডিওথেরাপি পেয়ে যেতে পারে চেস্ট ওয়াল। তো সেক্ষেত্রে এই টমোথেরাপির অত্যাধুনিক প্রযুক্তি টার্গেট স্ট্রাকচারের সাথে রিয়েল টাইম ম্যাচিং এর মাধ্যমে যথাযথভাবে রেডিওথেরাপি প্রদান করতে সক্ষম। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা অটোমেটেড এবং এটা নির্ভুলভাবে রেডিওথেরাপি দিয়ে থাকে এবং যাদের টিউমার রিকারেন্স হয় এবং দ্বিতীয়বার ক্যান্সারের চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়, দ্বিতীয়বার রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রেও টমোথেরাপি খুবই উপযোগী একটি প্রযুক্তি। তো
আজকে আপনারা যারা আছেন, আপনারা যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে আমি আমি বলতে চাই যে আপনারা ক্যান্সার সংক্রান্ত বা ক্যান্সারের ক্যান্সার বিষয়ে আপনারা প্রশ্ন করুন, তাহলে আমি সেগুলো উত্তর দিব, যাতে অন্য আরো মানুষ উপকৃত হয়, আপনারা উপকৃত হতে পারেন। তো ব্যক্তিগত ব্যাপারগুলো আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে, জানার ইচ্ছা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানার জন্য অনুরোধ করছি। তো টমোথেরাপি বর্তমান পৃথিবীতে রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। এখানে আমি একটা কথা বলেছি যে রিয়েল টাইম অ্যাডাপ্টিবিলিটি, যেটা হচ্ছে যে আমরা যদি একটা রেডিওথেরাপি মেশিনের সাহায্যে আমরা রেডিওথেরাপি দেই, একটা টিউমার ছোট হতে থাকে, তো এর ভিতরে একটি সিটি স্ক্যানার রয়েছে, এটা অটোমেটেড ভাবে সেই ছোট সাইজের সাথে তার টার্গেট ভলিউমটা আবার পরিবর্তন করে নেয়। অর্থাৎ টিউমার যখন ছোট হয়ে যায়, তখন রেডিওথেরাপির টার্গেট ভলিউমটাও এক্ষেত্রে ছোট হয়ে যায়, অর্থাৎ নির্ভুলভাবে রেডিওথেরাপি দিতে সক্ষম হয়। এক্ষেত্রে তার অতিরিক্ত ডোজ পেয়ে যাওয়ার, আশেপাশের স্ট্রাকচার বা অর্গানের রিস্ক বা ভাইটাল অর্গান যেগুলো আছে, সেই অর্গানগুলো অতিরিক্ত এবং অনাকাঙ্ক্ষিত ডোজের মধ্যে পড়ে যায় না। তো এটি হচ্ছে টমোথেরাপির সবচেয়ে বড় দিক এবং সবচেয়ে বড় সুবিধা। আর সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে টমোথেরাপি হচ্ছে অপ্রতুল। টমোথেরাপির চিকিৎসা অপ্রতুল এবং এইটা ট্র্যাডিশনাল রেডিওথেরাপির তুলনায় এটা কিছুটা ব্যয়বহুল। সুতরাং আমরা যখন টমোথেরাপির মাধ্যমে চিকিৎসার ব্যাপারে আমরা যখন সিদ্ধান্ত নিব, তখন আমরা সামগ্রিকভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিব। যেমন দেখা যায় যে ব্রেইনের ক্যান্সারে একটা কমন সাইড ইফেক্ট হয় যে আমরা রেডিওথেরাপি দিলে অনেক সময় দেখা যায় যে পেশেন্টটা একটা পর্যায়ে যে তার কগনিটিভ সেন্স, তার নর্মাল সেন্স, বিচার বুদ্ধি ক্ষমতা, সেগুলো একটা সময় দেখা যায় যে হ্রাস পায়। তো এক্ষেত্রে টমোথেরাপি খুবই উপযোগী একটি মেশিন, খুবই উপযোগী একটি প্রযুক্তি, যার মাধ্যমে আমরা ব্রেইন ক্যান্সারে সাইমালটেনিয়াস ইন্টিগ্রেটেড বুস্টের মাধ্যমে আমরা রেডিওথেরাপি দিতে পারি। এবং এই রেডিওথেরাপির মাধ্যমে পার্শ্ববর্তী নর্মাল যেই ফাংশনিং কোষগুলো রয়েছে ব্রেইনের, সেই কোষগুলোর কোনো রকম ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রেডিওথেরাপি নির্ভুলভাবে দেওয়া সম্ভব। এসব ক্ষেত্রে আমরা টমোথেরাপিকে আমরা চুজ করতে পারি। তো প্রিয় দর্শক, আমি বলতেছিলাম বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় একটি মাইলস্টোন বা একটি নতুন নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন সামগ্রিকভাবে বলা যায় যে ক্যান্সার চিকিৎসায় মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। কারণ টমোথেরাপি কিন্তু আপনি যদি দেশের বাইরে চিন্তা করেন, দেশের বাইরে ইন্ডিয়াতেও সব সেন্টারে নাই। যেমন আমি এআইজির খবর জানি, এআইজিতে টমোথেরাপি মেশিন নেই। তো সুতরাং এটা বগুড়ার মানুষের জন্য তো বটেই, সারা বাংলাদেশের মানুষের জন্য এটি একটি আশীর্বাদ হিসেবে এসেছে। এবং অবশ্যই এখানে অন্যান্য সেন্টার বা বিদেশের তুলনায় অবশ্যই কম হবে খরচ, সেটা আমরা আশা করি। তো আমরা টমোথেরাপি নিয়ে কথা বলতেছিলাম। আপনাদের ক্যান্সার সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। সবাইকে যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ক্যান্সার সংক্রান্ত প্রায়ই নানাবিধ অনভিপ্রেত আমরা বিভিন্ন কথা শুনে থাকি, যার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি আসলে আরো বেশি অসুস্থতা বা আরো বেশি অস্বস্তিকর একটা পরিবেশে তিনি পড়ে যান। তো এবছর 2025 সালে ওয়ার্ল্ড ক্যান্সার ডে স্লোগান হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষই আমরা আসলে ভিন্ন ভিন্ন। আমাদের ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন, আমাদের চেহারা ভিন্ন, আমাদের বর্ণ ভিন্ন, আমাদের আইরিশ ভিন্ন, আমাদের মতামত ভিন্ন, আমাদের স্বভাব ভিন্ন, আমাদের চাল চলন ভিন্ন, প্রতিটা জিনিসই আসলে ভিন্ন ভিন্ন। তো
তো এই ভিন্নতার এই পৃথিবীতে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য সহযোগিতার হাত আমরা সবাই যদি বিভিন্ন জায়গা থেকে আমরা যদি হাত প্রসারিত করি, অর্থাৎ সামগ্রিকভাবে আমরা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াই, তাহলে সেটাই হবে ইউনাইটেড বাই ইউনিক। আমরা সবাই ইউনিক, সবাই ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা ইউনাইটেড যে ক্যান্সার রোগীর জন্য, ক্যান্সার যোদ্ধার জন্য, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে হবে। নিজে যদি চিন্তা করি আমরা যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, আমরা যদি একটা হেলথের কথা চিন্তা করি, হেলথের ডেফিনিশনটা কি? হেলথের ডেফিনেশন হচ্ছে এই স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। অর্থাৎ একজন মানুষের স্বাস্থ্যগত, মানসিক, সামাজিক, পারিবারিক এবং আত্মিক সমস্ত ব্যাপারগুলো মিলে একটা মানুষের আসলে টোটাল হেলথটাকে ডিফাইন করা হয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তিনি যদি মানসিকভাবে সুস্থ না থাকেন, তাহলে কিন্তু সে সুস্বাস্থ্যবান বলা যাবে না। তিনি যদি তার মতামত প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু বলা যাবে না, তাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। তো অতএব ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আপনারা দেখবেন, আমরা প্রায়শই মুখোমুখি হই যখন দেখি যে তার আত্মবিশ্বাস একদমই তলানিতে থাকে। তিনি যে বাঁচতে পারেন, তিনি যে সুস্থ হয়ে যেতে পারেন, এই বিশ্বাসটা তার মনের মধ্যে খুব কম থাকে। তো আত্মবিশ্বাস ছাড়া আসলে ক্যান্সার জয় মানে একটা এভারেস্ট জয় বা একটি বড় কিছু একটা অর্জন, ক্যান্সার জয় মানে। তো সেই জিনিসটাকে অর্জন করতে হলে আপনাকে মেন্টালি বুস্ট আপ হতে হবে, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, আপনাকে একটা লং ড্রাইভ দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো আমরা যখন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে যাই, আমরা যদি তাকে দেখতে যাই, আমরা তার আত্মবিশ্বাসটাকে আরো গড়িয়ে দিয়ে আসি। কিভাবে? আমরা এমনভাবে আচরণ শুরু করি যে তিনি মনে করেন যে আমার হয়তো দিন শেষ, আমি হয়তো মারা যাচ্ছি, আমার হয়তো আর চিকিৎসা করেও লাভ হবে না। তো এরকম নানাবিধ ধারণা। তো অতএব আসুন আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াই। আমরা শুধু তাকে এই পরামর্শটাই দেই যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি দ্রুত চিকিৎসা গ্রহণ করেন এবং দেশেই আপনি চিকিৎসা গ্রহণ করেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তা আমরা যদি আমাদের যার যার অবস্থান থেকে আমরা এই মেসেজটা যদি আমরা তাকে সরবরাহ করতে পারি, তিনি যদি দ্রুত চিকিৎসা গ্রহণ করেন, তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে দেরিতে চিকিৎসা নেবেন, অনেক ভালো জায়গায় চিকিৎসা নেবেন, আমেরিকাতে যাবেন চিকিৎসা করতে, কিন্তু আপনার রোগ কিন্তু বসে থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানেই যান, চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। অর্থাৎ দ্রুত চিকিৎসার এই অ্যাডভাইসটা আমরা তাকে অবশ্যই দিতে পারি। একজন প্রশ্ন করেছেন যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আইডিসি ER পজিটিভ, PR পজিটিভ, HER2 নেগেটিভ, পোস্ট অপারেটিভ, ওকে, এর আগে কখনো বোন স্ক্যান করা হয়নি, 15 দিন আগে বোন স্ক্যানে বোন মেটস আসছে, এর চিকিৎসা কি হবে স্যার? আচ্ছা, ঠিক আছে। এখন রোগী তো আসলে না দেখে স্পেসিফিক ভাবে বলা যায় না, আমার বলার কারণে আপনার পেশেন্টের সাথে ম্যাচ নাও করতে পারে। তবে বোন মেটস যদি হয়, তাহলে আমরা বোন ডাইরেক্টেড থেরাপি দেই। বোন ডাইরেক্টেড থেরাপি হতে পারে সেটা আমরা একটা বোন ডাইরেক্টেড একটা কেমো আছে, সেটা দিতে পারি এবং রেডিওথেরাপি দিতে পারি, বা দুইটা একসাথেও দিতে পারি, আবার আলাদা আলাদা ভাবেও দিতে পারি। এটা হচ্ছে বোন ডাইরেক্টেড থেরাপি। আর সামগ্রিকভাবে ওনার আরো কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা, এটা আসলে সমস্ত ইতিহাস জেনে এবং রোগী দেখে আসলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভ অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং আপনাদের মনের মধ্যে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা করবেন, যাতে আরো মানুষ যাতে ক্যান্সার সম্পর্কে মৌলিক ধারণাটি পেতে পারে। তো যেটা বলছিলাম যে ক্যান্সার কোষ আসলে খুব দ্রুত বৃদ্ধি পায়। 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়, 16টা থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 256 থেকে 512।
অর্থাৎ একটা কোষ যদি 8 বার বিভাজিত হয় তাহলে 512টা কোষ হয়। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য সচেতনতা এবং সময়ের মূল্য, এই দুইটা জিনিস কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্ব বহন করে। সুতরাং আপনারা একটা পরামর্শই মানুষকে দিবেন যে আপনি আত্মবিশ্বাসী হন, আপনার চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব, আপনি দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং আপনি পাসপোর্ট ভিসার জন্য ওয়েট করার দরকার নাই, দেশেই চিকিৎসা শুরু করুন। যদি বিদেশে যেতেই চান তাহলে চিকিৎসার মাঝামাঝি বা চিকিৎসার গ্যাপ দিয়ে নয়, চিকিৎসা চিকিৎসা শুরু করে দেন, এরপরে আপনি পরবর্তীতে বিদেশে যদি ফলো আপ করেন বা পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসার জন্য যেতে চান সেটা আপনি পরে করতে পারেন। তো এই পরামর্শটা যদি আমরা দেই তাহলে অনেক ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তারা কিন্তু বেঁচে যাবে, তারা কিন্তু স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে। মনে রাখবেন, ক্যান্সারই একমাত্র অসংক্রামক রোগ যে রোগটি ভালো হয়। ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্রনিক কিডনি ডিজিজ, কোনো রোগ আপনারা কি শুনেছেন যে ভালো হয়ে গেছে? ভালো হয় না, সবগুলো রোগ নিয়ন্ত্রণে থাকে, কিন্তু একমাত্র ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু ভালো হয়ে যেতে পারেন। এজন্য ক্যান্সার রোগটি অন্যান্য রোগের থেকে আরো বেটার রোগ হিসেবে আমি মনে করি। এবং ক্যান্সার রোগের বর্তমান পৃথিবীতে অনেক নতুন নতুন উন্নত প্রযুক্তির চিকিৎসা পদ্ধতি আসছে, যার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি দ্রুতই তিনি কিন্তু ভালো হয়ে যেতে পারেন। একটা সময় প্লেগে মানুষ মারা যেত, আলেকজান্ডার দি গ্রেট তিনি প্লেগে মারা গেছেন। এক সময় কলেরাতে মারা যেত, এক সময় নিউমোনিয়াতে মারা যেত, এক সময় যক্ষ্মাতে অনেক মানুষ মারা যেত, কিন্তু এই রোগগুলো কিন্তু এখন আর জীবনঘাতী রোগ হিসেবে আমরা বিবেচনা করি না। সেই একই রকম ভাবে ক্যান্সারের ক্ষেত্রেও কথাটা সত্য যে ক্যান্সারেও ভবিষ্যতে আমাদের সচেতনতার মাধ্যমে, যথাযথ চিকিৎসার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং তিনিও একজন সুস্থ স্বাভাবিক অন্যান্য রোগীর মতো জীবনযাপন করবেন। এটাই আমরা কামনা করি, দোয়া করি। হ্যাঁ, একজন রোমানা সুলতানা খালামণি লিখেছেন, শুভেচ্ছা নিও তোমার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ খালামণি। নাজমুল হুসাইন উনি প্রশ্ন করেছেন, সার্জারি ছাড়া কি ব্রেস্ট ক্যান্সার নির্মূল করা সম্ভব? সার্জারি ইজ দ্য ডেফিনেটিভ ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার বা মেইনস্টে অফ ব্রেস্ট ক্যান্সার। তবে সার্জারির এখন অনেকগুলো মডালিটি আছে, অনেকগুলো ভাগ রয়েছে। যেমন আমি যদি বলি যে আগে টোটাল মাস্টেক্টমিকেই চিন্তা করা হতো যে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি একমাত্র সার্জারি, কিন্তু বর্তমানে কিন্তু ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা যেটাকে আমরা বলি বিসিএস, তো এই বিসিএস করার মাধ্যমে কিন্তু স্তন রেখেই শুধুমাত্র টিউমারটাকে অপসারণ করা যায় এবং এর মাধ্যমে কিন্তু স্টাডিগুলোতে দেখা গেছে যে এর মাধ্যমেও কিন্তু যথাযথভাবে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সম্ভব এবং এক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে আসলে তার সার্ভাইভাল আউটকাম মাস্টেক্টমির মতোই। অর্থাৎ সার্জারি মানেই ব্রেস্ট কেটে ফেলতে হবে সেটা না, সার্জারি এর মাধ্যমে হচ্ছে ব্রেস্ট রেখেও সার্জারি করা যেতে পারে এবং তার মাধ্যমেও একটি মানুষ সম্পূর্ণ ব্রেস্ট কেটে ফেলার মতোই সে কিন্তু সুস্থ হয়ে উঠতে পারে প্রযোজ্য ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে। তো অতএব এক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই। তো প্রিয় দর্শক, আজকে আপনারা লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক প্রশ্ন করেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আজকে লাইভে আপনারা অংশ নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি যে ক্যান্সার সম্পর্কিত মানুষের মধ্যে ভুল ধারণাগুলো অপসারণ করে ক্যান্সারের সম্পর্কিত সঠিক ধারণা এবং মৌলিক ধারণা সবার মধ্যে পৌঁছে দিতে। এর মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যাতে যথাযথভাবে আমাদের পরিবারে, সমাজে এবং সর্বপর্যায়ে তিনি যাতে একটি অন্যান্য রোগীর মতোই স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এবং ক্যান্সার থেকে তিনি নিরাময় লাভ করতে পারেন। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়।
সবাই আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।